দেশি হাঁস, লাকড়ির চুলা, লাকড়ির হাঁসগুলা হচ্ছে আমাদের জন্য। ঢাকা থেকে আমরা গিয়েছিলাম মাদারীপুর, খেজুর গাছের কাঁচা রস আর মাটির চুলায় রান্না করা দেশি হাঁসের মাংস চেখে দেখতে। নিজস্ব জমিনের লাল চালের খিচুড়ি, যে দুধগুলো হচ্ছে গরম হওয়ার পরে আন্টি এখন হচ্ছে চাল দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পায়েস হবে, একদম খাঁটি গরুর দুধের পায়েস। আর সাথে ছিল খাঁটি গরুর দুধ আর খেজুরের রসে রান্না করা পায়েসের স্বাদ। এই রান্না ছিল বাঙালি এক মায়ের হাতের রান্না। শহর থেকে একটু দূরে, প্রকৃতির খুব কাছে, সরল এক গ্রাম্য জীবনের গল্প। ভোরের ডাকা পেছনে ফেলে আমরা বাইকে রওনা দিই মাদারীপুরের পথে। আচ্ছা, পদ্মা সেতুতে ফার্স্ট টাইম হচ্ছে বাইক নিয়ে উঠবো আমরা। তো পদ্মা সেতুতে আমি ফার্স্ট টাইম উঠবো বাইক নিয়ে। আমাদের মোটামুটি সবগুলো বাইক চলে আসছে। এই যে আমাদের মিঠু ভাই সামনে, সেই ভাই পালসার নিয়ে যে টাম দিছেন আপনি, সেই ওই ভাই বললাম পালসার নিয়ে যে টাম দিছেন আপনি, সেই ভাই পালসার সবগুলা বাইকে মোটামুটি চলে আসছে। আমরা এখন আবার রওনা দিব। সো পদ্মা সেতু পার হয়ে দেন হচ্ছে আমরা আবার একটা ব্রেক দিব। সো দেন কথা হচ্ছে। ওকে, ফজরের নামাজ শেষে আমাদের যাত্রা আবার শুরু হয়। গন্তব্য মাদারীপুর, খাইরুল ভাইদের গ্রামের বাড়ি। আমরা এখন হচ্ছে পদ্মা সেতু পার হয়ে মসজিদে নামাজ পড়ে নিলাম। সবগুলো বাইক আমাদের মোটামুটি টিম মেম্বার সবাই নামাজ পড়ে নিল। সাব্বির ভাই ছিল আমাদের আজকের নামাজের ইমাম। আমরা যেহেতু জামাত পাই নাই, তো পরে আমরা আবার নিজেরা এসে জামাত করে নিয়েছি। এই যে খাইরুল ভাইয়ের বাসায় যাচ্ছি আমরা, যেখানে শীতের নীরবতায় আমাদের জন্য অপেক্ষা করছে খেজুর গাছের টাটকা রস আর মাটির চুলায় বসা দেশি হাঁসের মাংস। আমরা এই যে খাইরুল ভাইদের দাদার বাড়ি আসলাম, হচ্ছে মাদারীপুরে। এখানে এই যে খাইরুল ভাই আমাদের জন্য রস নিয়ে আসতেছে। এই যে পুরো এক রস, মানে হারে আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, ওই জন্য গাছের থেকে নামানোটা দেখতে পাই নাই। এই যে মানে ফেলে দেওয়ার জন্য আর কি। এটা পুরা কলস, এই যে পুরা কলসিত হচ্ছে। বাইরে গ্রামে দেখেন না রস। গ্রামে পৌঁছেই যা দেখলাম তা সত্যি মন ছুঁয়ে গেল। আমাদের জন্য আগে থেকে খেজুর গাছ থেকে আনা হয়েছে এক কলস কাঁচা রস, যেটা প্রায় 20 লিটারেরও বেশি। আমাদের মধ্যে যারা কাঁচা রস খায় তারা খেয়ে নিলাম, তবে অনেকেই খাইনি আমরা, কারণ এই সময় নিপা ভাইরাসের প্রকোপটা একটু বেশি। পরে আমরা জানতে পারি এই রসগুলো বিশেষভাবে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছিল, একটু বাড়তি যত্ন আর একটু বাড়তি ভালোবাসায়। এই সকালের জার্নি থেকে শুরু হয়েছে, এখন সার্থক হইতেছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন। হ্যালো ভাই, সালাম ভাই। এই যে না আমার ব্যাগে, কালো ব্যাগে স্বেচ্ছায় খাচ্ছি না, এটা আমি ডাল দিয়ে খাবো। কালো ব্যাগ স্বেচ্ছায় খান ভাই, কোনো সমস্যা না। জাস্ট শুধু ছবি ওঠার জন্য ধরছে। ভাই কিছু বলবেন? মানে কয়দিন পর সাধারণ উপসর্গ দেখা দেয় নিপা ভাইরাসের খাবার। জাল দিল আমি জাল দিলেও আমরা এখন আমরাও আছি আর কি, খাওয়া চলতেছে, ওনারা কাঁচা খাচ্ছে, আমরা জাল দিয়ে খাবো। খেজুরের রস, একদম খাওয়াটা নিরাপদ হবে কিনা যায় না, ইনশাআল্লাহ। কাঁচা রসের আসলে স্বাদটা অন্যরকম। রকম ভাই মাত্র হচ্ছে 1 গ্লাস খেলো, দেখি আসেন। 1 গ্লাস না, 2 গ্লাস খেয়েছি। 2 গ্লাস খেয়েছেন? হ্যাঁ। ফিডব্যাক কি কেমন লাগছে? সেরা সেরা মানে একের কপ এরা মদ খাইছেন যে খাইলেন রস। কাঁচা রস খাওয়ার পর আমরা চলে যাই সকালের নাস্তা করতে।
খায়রুল ভাইয়ের আম্মু এবং ছোট বোন সকাল থেকে আমাদের জন্য রুটি বানাতে ব্যস্ত। আমরা ছিলাম প্রায় 20 জনেরও বেশি। 20 জন মানুষের জন্য নাস্তা প্রস্তুত করা এটা কঠিন কাজ, সেটা না দেখলে হয়তো বুঝতাম না। সকালের নাস্তা আমরা যাওয়ার পথে সেরে নিতে চেয়েছিলাম, কিন্তু খায়রুল ভাইয়ের জোড়াজুড়িতে আর না করতে পারলাম না। এদিকে আমাদের মাহবুব ভাই ক্ষুধা বেশি লাগে নিজেই ডিম ভাজতে বসে গেলেন। আমরাও নিজেদের মতো করে একটু সাহায্য করলাম নাস্তা রেডি করতে। গ্রামের একটা জিনিস সুবিধা, এখন যেহেতু হচ্ছে আপনার ঢাকাতে গ্যাসের সংকট, সব জায়গায় মোটামুটি গ্যাস নেই বললেই চলে, আবার অনেকে হচ্ছে স্টক করেছে। গ্রামের মানুষ যারা, এদের আসলে একটা সুবিধা, এই যে খায়রুল ভাইদেরও হচ্ছে দেখেন, এই যে এগুলো হচ্ছে পাট ছাড়ানোর পরে মানে পাট ছাড়ানোর পরে যেই গাছটা থাকে, পাট গাছ বলে আর কি। সো এই পাট গাছের হচ্ছে যে এটা আবার হচ্ছে ফেলে দেয় না। সো এটা আপনার এত নরম, একটা কাজেই হয় হচ্ছে, যেটা হচ্ছে জ্বালানির কাজে হচ্ছে এটা ইউজ হয়, এটা ছাড়া আসলে আর অন্য কোনো কাজে ইউজ হয় না। সো সেক্ষেত্রে এইগুলা প্লাস হচ্ছে আপনার আবার যেমন গাছপালার ঢাল, সো এগুলা দিয়ে হচ্ছে মানুষ রান্না বান্না করে ফেলতে পারে। গ্রামের মানুষের আসলে এই প্রবলেমটা হয় না, অনেক কাঠ থাকে, গাছের ঢাল থাকে, শুকনো ঢাল থাকে, সো এগুলো দিয়ে হয়ে যায়। তো শহরের মানুষের যেটা হয়, মানে গ্যাস না থাকলে ইলেকট্রিক চুলা, কারেন্ট না থাকলে বিপদ, না রান্না না করে হচ্ছে বসে থাকতে হয়। সো গ্রামে অবশ্য এই প্রবলেমটা নেই। সো এখানে এই যে খায়রুল ভাইদের প্রচুর পরিমাণ লাকড়ি স্টক আছে, যে রান্নার জন্য একদম কাঠের মাটির চুলাই, মানে লাকড়ি দিয়ে রান্না করা। যে সুন্দর পরিবেশ, এখানে ধোয়া, এখানে লাকড়িগুলা, এই যে এখানে আবার হচ্ছে চুলা, মানে সুন্দর একটা পরিবেশ। একদম দেশি হাঁস। কই আচ্ছা, চলেন আমরা যাই, বাইরে ঘুরে আসি। আমরা সবাই নিজেদের মতো করে একদম আপন মনে করে নিজেদের ঘরের মতোই সবাই খাওয়া দাওয়া করতেছি। সবাই খুবই ক্ষুধার্ত, এর জন্য খুবই তাড়াহুড়ো। মাহবুব ভাই ডিম ভাজতেছে। নাস্তার পর কেউ বিশ্রাম নিল বাড়ির ভেতরে, আর কেউ উঠলাম পাশে থাকা মাচায়। গ্রামের শান্ত বাতাস, খোলা আকাশ, ক্লান্তি যেন নিজ থেকে নিমিষেই হারিয়ে যায়। আমরা হচ্ছে এখন সকালে নাস্তা করে খায়রুল ভাই সবাই মিলে হচ্ছে লোকাল কিছু গাইড নিয়ে, যে জিরো সাইজের লোকাল গাইড নিয়ে, এদেরকে নিয়ে আমরা গ্রাম দেখতে বের হয়ে গেলাম। এই লোকাল গাইডের সাউন্ড আসলে আমরাও কিছু শুনতে পাচ্ছি না, সেইটা লোকাল গাইডের কারণে জানবেন। আল্লাহ সবাই মিলে গ্রাম দেখতে বের হয়ে গেলাম। একটু বিশ্রাম শেষে আমরা বেরিয়ে পড়ি সরিষা বাগান দেখতে। ধানের চারা দেখি হচ্ছে কিরকম পানির মধ্যে থাকে, কাদার মধ্যে থাকে, ওইখান থেকে নিয়ে হচ্ছে কাদা মাটিতে আবার রোপণ করে। এটা হচ্ছে আমি নর্মালি দেখি, তো এখানে এটা সিস্টেমটা অন্যরকম। এটা হচ্ছে পানিতে পরে দিবে, এখন হচ্ছে শুকনো গাছ, এগুলো হচ্ছে পরে পানিতে দিয়ে হচ্ছে ভিজা মাটিতে লাগালে হচ্ছে এগুলো হয়ে যাবে। এটা কি ধান কাকা? ভোজন ইরি। আচ্ছা, এটা হচ্ছে ইরি ধান, ভোজন ইরি। তো এটা পানিতে দিলে আবার মোটামুটি গাছ হয়ে যাবে, এরপরে হচ্ছে ধান। কিছু ছোট ভাইদের নিয়ে আমরা ঘুরি সরিষার হলুদ সমুদ্রে। অল্প সময় হলেও মুহূর্তগুলো ছিল ভীষণ সুন্দর। আমি কৃষক, প্রতিটা ফুল, প্রতিটা ফল, এগুলো এক একটা স্বপ্ন কৃষকের। মাত্র মানে ইয়েগুলো আসতেছে, এগুলো আস্তে আস্তে পাকবে, তারপরে শুকাবে, দেন তারপরে এটা থেকে আসলে সরিষা আসে। এটা একটা লং প্রসেস, মানে দেখতে মনে হচ্ছে যে জিনিসটা অনেক সহজ, আসলে অতটা সহজ না।
এটা সরিষা লাগানো, সরিষা থেকে তারপরে বীজ সংগ্রহ করে তারপর হচ্ছে এটা থেকে তেল বের হবে, তেলটা এরপরে আমরা হচ্ছে ভক্তরা যারা আছে তাদের আমাদের কাছে যাবে। এটা লং প্রসেস, মানে দেখলে জিনিসটা অনেক সুন্দর আর মনে হচ্ছে একদম ইজি যে আমি বুনে দিলাম শেষ হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু এমন না, এটার পিছনে একটা কৃষকের মানে কঠিন একটা পরিশ্রম থাকে, অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, অনেকগুলা মানুষের কর্মসংস্থান, জীবিকা, সবকিছুর পরে হচ্ছে আসলে আমরা মানে ভোক্তারা হচ্ছে মানে তেলটা পাচ্ছি। সেম সেক্ষেত্রে হচ্ছে আপনার ধান, চাল যাই আছে সবকিছুর ক্ষেত্রে একই। বটগাছ দেখেন, দেখছেন? উড়ে যান বটগাছ। ওই যে। টেকনোলজিয়া। বুঝতে পেয়ে গেল 100 বট গাছের মধ্যেই খেজুর গাছ। রাস্তার সামনে পডকাস্টের জন্য পেয়ে গেলাম আমরা। বট গাছটার মাঝখানে মানে খেজুর গাছ। ভাই খেজুর গাছটা কিসের মধ্যে দেখেন? 100 বছর পুরনো গাছ এটা। এটাকে খেজুর গাছটাকে খেয়ে মিঠু ভাই, মাহবুব ভাই, মিঠু ভাই, ফায়ার ফাইটার ভাই হচ্ছে আগমন উপলক্ষে সেই কাবাব। এই কাবাব রেডি করা হয়েছে। ঠিক আছে। এই কাবাব গুলা হাইরুল ভাই হচ্ছে স্পেশালি হচ্ছে মাহবুব ভাইয়ের জন্য স্পেশালি বানিয়েছে। মানে প্রচুর পরিমাণ, আমরা কি বলবো, এই যে সব কাবাব আর কাবাব, মানে কি বলবো এত পরিমাণ কাবাব। না, এটা রাতের জন্য, দুপুরে তো হাঁস খাবে। ম্যারিনেট করে এখন রোদে রাখা হয়েছে। বিকালে শুধু হচ্ছে জাস্ট খালি একটু আগুনে বসিয়ে দেন হচ্ছে হ্যাঁ দিয়ে দিবে। স্পেশালি গরম পরিবেশন। হ্যাঁ, খাইরুল ভাই স্পেশালি আমাকে বলছে মাহবুব ভাইকে 4টা দিতে। ইয়েস। আর আমার এখান থেকে আমি খুব খুশি হয়ে সব জাহিদ ভাইকে দিয়ে দিয়েছি। না 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 না, আমরা তো হাঁস খাচ্ছি, আপনার জন্য কাবাব। জুমার নামাজ শেষে আমরা চলে যাই নদীর ধারে। নদীর ধারে বসে কিছুটা সময় কাটাই আমরা। নীরবতা আর হালকা বাতাস আর গ্রামের শান্ত পরিবেশ। খাসেরহাট বাজারের একদম একটা মাথায় আসলে হচ্ছে এই ঘাটটা, সুন্দর একটা ঘাট। সেখানে আসলে বসে নিশ্চিন্তে অনেক 2-3 ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে নির্দ্বিধায়। আন্টি আর আপু হচ্ছে আমাদের জন্য গরম গরম খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস রান্না করতেছে। সেখানে আমাদের এই যে খিচুড়িগুলা যদি দেখাই, পুকুরিগুলো হয়ে গেছে অলমোস্ট, এখন হালকা আগুনের হিটে রাখা হয়েছে মাটির চুলায়, পুরোপুরি একদম কাঠের আগুনে হচ্ছে রান্না করা। এই খিচুড়িটা একদম ফুললি কাঠের আগুনে রান্না করা, গ্যাসের ইউজ করা হয় না, ফুললি কাঠের আগুনে হচ্ছে খিচুড়িগুলো হচ্ছে রান্না করা। আর হাঁসের মাংসটাও একদম ফুললি কাঠের আগুন দিয়ে রান্না করা, যে অলরেডি রান্না হচ্ছে। একটু যদি দেখাই, এই যে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। পুরোপুরি যে পুরোপুরি কাঠেরই রান্না হচ্ছে। গ্রামীণ পরিবেশে মাটির চুলার উপরে ধীরে ধীরে রান্না হচ্ছে দেশি হাঁসের মাংস। হাড়ির ভেতরে টকবক শব্দ আর আগুনের আঁচ, সব মিলিয়ে একেবারে চোখের সামনে জীবন্ত দৃশ্য। এমন মুহূর্তে ইচ্ছে না করে পারে গরম গরম একটু এখনই চেখে দেখতে। ভাই এই আমার লাল চাল আছে না, জমি লাল চাল, এই যে লাল চাল। এই কি আপনাদের নিজস্ব? হ্যাঁ। ও, নিজস্ব জমিনের লাল চালের খিচুড়ি আর হলো এই যে হাঁসের মাংস, দেশি হাঁস, লাকড়ির চুলা। লাকড়ির রান্না অলওয়েজ টেস্ট, মানে এটার তুলনাই হয় না। এটা অন্য যেভাবে রান্না করুক, লাকড়ির চুলাতে হালকা মশলা দিয়ে রান্না করলে অস্থির, মানে এটার মতো মজা আর কিছুই হয় না। হয়েছে তো, এটা করছে একটা মানুষ, আন্টি কত কিছু করলো। আমি তো নাস্তাটা বাসায় করার কোনো দরকারই ছিল না, নাস্তাটা আমরা আসার পথে খাইতে পারতাম। ভাই বাইরের খাবার এদিকে বাইরের কিচ্ছু না, হোটেলে খাইলে হইতো। আমরা এই যে দুপুরে এখন খাচ্ছি না, এই যে কত সুন্দর রান্না, তাহলে কষ্টটা কম হইতো। পছন্দ না। আর হইলো
ভালো লাগে না খাইতে। নারকেল দিয়ে রান্না করতে হয়। হ্যাঁ মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। নারকেল দিয়ে খাইছেন হাঁস কখনো? নারকেল হাঁস তো সব সময় খাই, ধরেন 300 পিঠা ওটা কোনো মশলা কেমনে দেয় এটা তো জানি না। 300 পিঠা খালি মশলা দিয়ে কি করে দেবো। হ্যাঁ। আমাদের এদিকে নারকেল দিয়ে রান্না করবো, অনেক টেস্ট হয় এটা। নারকেল পুরায় বাড়ছি, বাইরটা এসে রান্না করছি। মাটির চুলার একদম দেশি স্বাদ, কাঠের চুলার অতুলনীয় স্বাদ। এই খাচ্ছি একদম মাটির চুলার টেস্ট সেই অসাধারণ। একটু টেস্টটা পাইতেন। মাউবাই কতগুলা খাইছে? মাউবে বেশি খায় বেশি এই যে, নারকেল দিয়ে এই যে, হাঁস তো নারকেল দিয়ে তাই এই হাঁস কিন্তু হচ্ছে নারকেল দিয়ে রান্না করা। যেটা ঢাকার 300 ফিটের মতো না, একটু লবণ বেশি হইলে একদম ভালো এই টেস্টটা। সেই yummy। ভেরি নাইস। যেহেতু আমরা লোকজন বেশি ছিলাম, তাই সবাই নিজ নিজ জায়গায় বসে নিজ দায়িত্বে খাওয়া শুরু করে দিলাম। আজকে আমাদের দুপুরে আপ্যায়নে ছিল দেশি হাঁসের মাংস আর লাল চালের খিচুড়ি। হাঁসের মাংসের স্বাদ ছিল এমন, প্রতিটি কামড়েই মন ভরে যায়। আমরা সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম। সাথে ছিল দেশি গাভীর দুধ আর খেজুরের রস মেশানো পায়েস। এতটাই সুমিষ্ট ছিল যেটা স্বাদ এখনো আমাদের মুখে লেগে আছে। দুপুরের খাবার শেষ করে একটু সময় নিয়ে আমি চলে গেলাম খেজুর বাগানে। খেজুরের রস সংগ্রহ এটি সহজ একটি কাজ, কিন্তু এর পেছনে আছে বছরের পর বছরের অভিজ্ঞতা আর যত্ন। এগুলা কেটে দেন হচ্ছে রস প্রত্যেকদিন জমা হয়। হ্যাঁ, কিছু পাতা টাতা দেওয়া যাতে হচ্ছে পোকামাকড় না খায়, এজন্য। তো এই হচ্ছে খেজুরের মূলত রহস্য। খেজুর কাটার পরে হচ্ছে আপনার সকালে দুপুরে কেটে দেয়, কাটার পরে তারপরের দিন সকালবেলা হচ্ছে হাঁড়িগুলো নামানো হয়। তো এরকম একটা মোটামুটি আসরের পরে আর কি 3টা-4টার দিকে কাটে, দেন হচ্ছে সকালবেলা হচ্ছে হাঁড়িগুলা মোটামুটি পুড়ে যায়। তো অনেকগুলা গাছ, এদিকে আরো হচ্ছে 2-3টা গাছ আছে। রস নেওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে। তো সকালবেলা আসলে 6টার আগে হচ্ছে রসটা নিয়ে নিতে হয়। এটাতে অলরেডি অনেকগুলো পড়েছে, এই যে অনেকগুলো রস। সন্ধ্যায় আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ফেরার পথে আমাদের ট্যুরমেট ইয়াসিন ভাই একটি দুর্ঘটনার শিকার হন। তার হাতের একটি আঙ্গুল ভেঙে যায়। আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষতি হয়নি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সবাই নিজ দায়িত্বে সতর্কভাবে বাইক চালাবেন, কারণ দুর্ঘটনা সবসময় অনাকাঙ্ক্ষিত। চলুন দুর্ঘটনার পুরো ঘটনাটি আমরা ইয়াসিন ভাইয়ের নিজ মুখে শুনি। তো এই লাস্ট শুক্রবার আমরা সবাই খেজুর রস খেতে গিয়েছিলাম আমার ক্লোজ ছোট ভাই খাইরুলের গ্রামের বাড়িতে। কিন্তু আসার পথে মাল হাইওয়েতে আমি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হই, যেটা খুবই আনএক্সপেক্টেডলি আসলে আমার সাথে ঘটে যায়, এবং বলা চলে আমি মৃত্যুর মুখ থেকে আসলে দ্বিতীয় জীবন নিয়ে ফিরে এসেছি। সো ঘটনাটা যেখানে ঘটে সেই জায়গাটার নাম ছিল হচ্ছে বেজগাঁও থেকে একটু সামনে এগোলেই আপনার হচ্ছে একটা ফ্লাইওভার আসে, আর বাম দিকে হচ্ছে আপনার সার্ভিস লাইনের রাস্তাটা নেমে যায়। তো আমার সামনে একটা ট্রাক ছিল, আপনার 13 টনের গাড়ি আর কি, বড় যে ট্রাকগুলো। আর ওই ট্রাকে কে ওভারটেক করছিল, ডান দিকে হচ্ছে একটা বাস। তো আমি ফ্লাইওভার দিয়ে চলে যাবো, বাসও ফ্লাইওভার দিয়ে চলে যাবে, ট্রাকটাও ছিল আসলে আমাদের মিড লেনে। ও যে আসলে বাম দিকে সার্ভিস লাইনে চলে যাবে এটা কোনো রকমের কোনো সিগন্যাল আমাকে দেয় না। তো আমি ওর পিছনে ছিলাম, যেহেতু ডান দিকে বাস ছিল, আমি একে ওভারটেক করার ট্রাই করি না। সো হুট করে যেটা করে, একদম ফ্লাইওভারের ঠিক ওঠার আগ মুহূর্তে যেখান থেকে ডিভাইডারটা শুরু হয়, সেখান থেকে হচ্ছে আসলে আপনার ট্রাকটা বামে কেটে সার্ভিস লাইনের দিকে ঢুকে যায়। এবং আমি একদম অপ্রস্তুত ছিলাম, এবং যেহেতু আর ঠিক পিছনেই ছিলাম আমি, আমার স্পিড ছিল অ্যারাউন্ড 75 to 80। তো আপনারা জানেন না হাইওয়েতে আসলে সবাই মোটামুটি এরকম 70 to 80 স্পিডে চালিয়ে থাকে। তো আমি ওই রকম নর্মাল স্পিড বজায় রেখে চলতেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ও একদম লাস্ট মোমেন্টে এসে লেনটা চেঞ্জ করার কারণে আমার বাইকটা সরাসরি আসলে ডিভাইডারের সাথে হিট করে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমার বাইকের সামনে আসলে রিম থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে সবকিছু আসলে একদম ভেঙে চুরমার হয়ে যায়, এবং আমাকে সাথে নিয়ে আমার বাইক অ্যারাউন্ড হচ্ছে 4 থেকে 5 মিটার আপনার ছেঁচড়ায় হচ্ছে ডিভাইডারের সাথে ছেঁচড়ায় সামনের দিকে আগে যায়। এবং সত্যি কথা বলতে গেলে এখানে আমার যতটুকু ইনজুরি হওয়ার কথা ছিল তার থেকে আল্লাহর রহমতে
অবশ্যই কারো না কারো দোয়ায় আমি অনেক বড় ইনজুরির হাত থেকে বেঁচে গেছি। আমার ছোটখাটো ইনজুরি যাই হয়েছে, আমার বাম হাতের এই ইন্ডেক্স যে ফিঙ্গারটা আছে এখানে 3টা ফ্র্যাকচার হয়েছে। সো ডাক্তার আপাতত এখানে হচ্ছে আপনার পিন দিয়ে হাড়গুলোকে আবার রিজয়েন করে ট্রাই করতেছে এবং প্লাস্টার করে দিয়েছে। ইনশাল্লাহ ওনারা যেটা বলেছে 3 উইকস এর মধ্যে এটা একটা ভালো ইমপ্রুভমেন্ট আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই সাবধানে বাইক চালাবেন, আর যাতে এরকম দুর্ঘটনা কেউ সম্মুখীন না হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।